তোমরা যদি মাত্র এই 20টা প্রশ্ন গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে রেডি করে যাও, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ এভলিউশনে কিন্তু আসতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের গ্যাসের আচরণের একটা কমপ্লিট সাজেশন লিস্ট নিয়ে তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের জন্য। তো এই চ্যাপ্টার থেকে যে পার্টগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোকে কিন্তু আমি কোয়েশ্চেনের ফরম্যাটে তুলে নিয়ে এসেছি, এবং এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে ফেলো তাহলে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমরা পাবে না। প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তরটাও পিডিএফ এ দিয়ে দিয়েছি, এবং এই পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি প্রশ্ন আছে। তো আমি একবারে যেখানে উত্তর করে এনেছি সেখান থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি তোমাদেরকে পড়তে হবে। প্রথমত আমাদেরকে বলছে যে গ্যাসের বিভিন্ন যে সূত্র আছে তাদের গাণিতিক রূপ, তাদের ধ্রুবক এবং চলমান পদ এবং লেখচিত্র কিন্তু আমাদেরকে উল্লেখ করতে বলছে। তো দেখো প্রথমে আমাদেরকে বলছে কি বয়েলের সূত্র। তো আমরা বয়েলের সূত্র জানি যে আমাদের কি ভি ভ্যারিজাস 1/p। এবার দেখো এখানে তাহলে ফর্মুলা থেকে কি আছে, ভি আর পি আছে, তাহলে এরা কি হবে, দেখো এরা হবে কিন্তু আমাদের চলমান। তাহলে আমাদের যে পি এবং ভি এরা যেহেতু ফর্মুলাতে রয়েছে, তাই এরা কিন্তু আমাদের চলমান, অর্থাৎ এরা কি আমাদের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এইবার আমি যদি এই ভ্যারিজাস চিহ্নটা তুলে দিই তাহলে কি আনতে হবে, এখানে একটা ধ্রুবক আনতে হবে, তাহলে কি আসবে কে। তাহলে আমি কি লিখবো যে এখানে কেটা কি, কেটা হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে P1V1 ইজ ইকুয়াল টু P2V2, ব্যাস এটাই কি, এটাই হচ্ছে আমাদের গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে এইটা করে দিলেই কিন্তু আমি ফুল মার্কস পেয়ে যাবো। এবার আমি সংজ্ঞা কি বলবো, যখন সূত্র জিজ্ঞাসা করবে তখন বলবো যে আমাদের কি দেখছি ধ্রুবক কি কি রাখবো আমি, দেখো ভি আর পি আছে তো ফর্মুলাতে, তাহলে কে কে নেই, তাহলে দেখো আমাদের টি নেই আর আমাদের এন নেই। এন মানে কি আমাদের মোল সংখ্যা, তার মানে আমাদের গ্যাসের ভর। তাহলে আমাদের যে টি এবং আমাদের কি ভর, সেটা কি আমাদের ধ্রুবক হবে, অর্থাৎ আমাদের গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা সেটা যদি আমাদের ধ্রুবক থাকে, তাহলে তখন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতিক। দেখো উল্টো করে লেখা আছে না, উল্টো করে লেখা থাকলে কি তখন সেটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি একইভাবে লেখা থাকে তাহলে তাকে কি বলি, তাকে বলি সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের গ্যাসের ভর এবং ভরটাকে কি ধরবো, ভরটাকে আমরা এম ধরি বা অনেক জায়গায় ডাব্লিউ ধরি, ঠিক আছে। তোমরা ভরের জায়গায় এখানে মোল সংখ্যাও বলতে পারতে, তাহলে মোল সংখ্যাকে আমরা কি ধরতাম, তখন স্মল এন ধরতাম, এবং আমাদের যে উষ্ণতা তাকে আমরা কি ক্যাপিটাল টি ধরছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলোর উপর আমি একটা শর্টস দিয়েছিলাম যে কি করে আমাদের কি চলমান এবং ধ্রুবক পদ আমরা বের করতে পারি, সেটা একবার চাইলে দেখে নিতে পারো, কারণ যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার না থাকে। লেখচিত্র আমি পরে বলে দেবো। তারপর বলছে কি আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্র দেখো আমি কি বলে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পরিমাণ আমাদের আয়তন ছিল, তার আমাদের কি হয় 1/273 অংশ আমাদের বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের কি চার্লসের সূত্র। তাহলে আমি যদি এটাকে গাণিতিক রূপ হিসেবে দেখাই তাহলে কি দেখাবো, ভিটি অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াসে গিয়ে আমাদের গ্যাসের যে আয়তন সেটা হবে V0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন সেটা, তারপর গুণ চিহ্ন দেবো আমরা, দিয়ে ব্র্যাকেট শুরু করে 1 + T/273। এখানে টি মানে কি, টি মানে কতটা আমি কি টেম্পারেচারটাকে চেঞ্জ করেছি। কিন্তু একটা জিনিস আমাকে ভাবতে হবে যে এখানে টিটা কিন্তু আমাদের ডিগ্রি সেলসিয়াসে থাকে, অর্থাৎ এটা কিন্তু আমাদের গ্যাসের যে আয়তন তার সাথে আমাদের গ্যাসের উষ্ণতা যেটা ডিগ্রি সেলসিয়াসে নেব তার মধ্যে কিন্তু সম্পর্ক, ঠিক আছে। তাহলে একইভাবে এখানে আমাদের ধ্রুবক পদ কি কি থাকবে, ভি রয়েছে আর টি রয়েছে, তাহলে কে কে নেই, আমাদের গ্যাসের ভর নেই, আমাদের গ্যাসের চাপ নেই, তাহলে সেগুলো হবে আমাদের কি ধ্রুবক পদ। আর যারা রয়েছে এখানে ভি মানে আয়তন রয়েছে, টি মানে কি উষ্ণতা রয়েছে, তাহলে সেগুলো কি হবে, সেগুলো হবে আমাদের চলমান পদ। বোঝা গেল। আচ্ছা তারপর বলছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে বিকল্প রূপের গাণিতিক রূপটা কি, বিকল্প রূপটা হচ্ছে যে ভি ভ্যারিজাস টি, অর্থাৎ আমাদের গ্যাসের যে আয়তন সেটা আমাদের গ্যাসের যে পরম উষ্ণতা, এই পরম উষ্ণতার সাথে কিন্তু সমানুপাতিক থাকে। তাহলে এখানে কে কে ধ্রুবক থাকবে, এখানে ধ্রুবক থাকবে আমাদের ভর, এবং কে থাকবে, আমাদের থাকবে চাপ ধ্রুবক, ঠিক আছে। আগেরটা তো তাই ছিল, তাহলে আগেরটা তো আমাকে লিখতে হবে এখানে ব্র্যাকেটে কিন্তু সবসময় যে কে ধ্রুবক থাকে। তাহলে এখানে লিখতে হবে যে এখানে কি, এখানে হচ্ছে আমাদের এম কমা পি হচ্ছে আমাদের ধ্রুবক। যদিও যেহেতু আমাদের একদম নিচেই পয়েন্টটা লেখা আছে যে ধ্রুবক পদকে, তাই না লিখলেও হয়, তবুও এখানে কিন্তু ব্র্যাকেটে মেনশন করে দেওয়াটা সব থেকে ভালো সবসময়, ঠিক আছে। আচ্ছা একইভাবে আমি এখানে কি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু কেটি, কারণ আমি কি এই ভ্যারিজাস চিহ্ন তুলতে গেলেই একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে লিখে দেবো যে এখানে কি কেটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে V1/T1 ইজ ইকুয়াল টু কি V2/T2। তাহলে এই অবধি করে দিলেই কিন্তু আমার ফুল মার্কস চলে আসবে, ঠিক আছে। আচ্ছা চলমান পদ ধ্রুবক পদ একইভাবে আমি বার করবো। তারপর বলছে গেলুশকের গ্যাস আয়তন সূত্র। এখান থেকে কোনো লেখচিত্র তোমাদের আসবে না, গাণিতিক রূপটাও তেমন কিন্তু বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। আচ্ছা পড়ে নেবে একবার করে, আমি এখন এগুলো পড়িয়ে দিচ্ছি না কারণ এগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে। তারপর বলছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি বলে যে ভি ভ্যারিজেস আমাদের এন। তাহলে এখান থেকে যদি আমাকে গাণিতিক রূপ বার করতে বলে তাহলে আমি কি এখান থেকেও একই রকম ভাবে বলতে পারি যে ভি বাই এন ইজ ইকুয়াল টু কি আমাদের কনস্ট্যান্ট। তার মানে এখান থেকেও আমি বলতে পারি যে V1/N1 ইজ ইকুয়াল টু কি V2/N2। তাহলে এটাও কিন্তু তোমরা করে দেবে সবসময়, ঠিক আছে। আচ্ছা তারপর আমাকে কি বলছে, তারপর বলছে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন আর পরম উষ্ণতার সম্পর্ক লেখো। আচ্ছা চার্লসের সূত্র আমাদের কি, চার্লসের সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু V0 1 + T/273।
এটা আমাদের কি চার্লসের সূত্র। বলছে গ্যাসের আয়তন এবং পরম উষ্ণতা, তাহলে ভি এর সাথে পরম উষ্ণতা কি ক্যাপিটাল টি, ঠিক আছে, তার সম্পর্ক আমাকে বার করতে হবে। তাহলে এখন দেখো আমি যদি এটাকে একটু সিম্পলিফিকেশন করি, ভি নট এখানে থাকলো, আমি এখানে কি করছি 1 + T/273 এর একটা লসাগু করছি। তাহলে লসাগু কত হবে, 1 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর 273 এর লসাগু কত হয় 273। আর যদি আমি 1 দিয়ে 273 কে ভাগ করি তাহলে 273, সেটা 1 এর সাথে গুণ হলে কত হবে উপরে 273, প্লাস কত হবে আমাদের টি। এবার আমরা জানি যে 273 এর সাথে যদি আমাদের টি, অর্থাৎ এই টিটা কি স্মল টি মানে ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা, আর বড় টি মানে আমাদের কেলভিন স্কেলে উষ্ণতা। তা আমরা জানি যে ছোট টি এর সাথে যদি আমি কখনো 273 যোগ করি, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার সাথে 273 আমরা যোগ করলে সবসময় কিন্তু বড় হাতের টি আসে, অর্থাৎ পরম উষ্ণতাটা চলে আসে। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি যে ভি নট ইন্টু এখানে কি লিখবো ক্যাপিটাল টি ডিভাইডেড বাই কি 273। এবার আমরা জানি যে এই যে ভি নট, এই ভি নটটা কি 0 ডিগ্রি সেলসিয়াসে আমার গ্যাসের যে আয়তন সেটা তো একটা ধ্রুবক রাশি, ডিভাইডেড বাই কি আমাদের 273 ইন্টু টি। তাহলে এই পুরো জিনিসটা আমাদের একটা ধ্রুবক না, তাহলে এর জায়গায় আমি বলতে পারি যে এটা কি কে ইন্টু টি, আর এদিকে পড়েছিল কি, এদিকে পড়েছিল হচ্ছে আমাদের কি ভিটি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ভি ভ্যারিজাস আমাদের টি, কেন, কারণ কে যদি আমি তুলি তাহলে ইকুয়ালের জায়গায় কি আসবে আমাদের ভ্যারিজাস চিহ্ন আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারলাম কি যে ভি ভ্যারিজাস আমাদের টি। আর তাহলে এটাই হচ্ছে আমাদের কি ভিটা কি আমাদের আয়তন, আর টিটা কি আমাদের পরম উষ্ণতা, তাদের মধ্যে কি সম্পর্ক, বোঝা গেল। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে গ্যাসের চাপ কি। দেখো গ্যাসের চাপ মানে আমাদের পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ আমাদের যে পাত্রের মধ্যে গ্যাস রয়েছে সেই পাত্রের প্রতি একক আয়তনে, কেন একক আয়তন বললাম, কারণ দেখো আয়তনটা আমাদের কিন্তু ভাগে রয়েছে, প্রতি একক আয়তনে গ্যাসের অণুগুলো দ্বারা লম্বভাবে প্রযুক্ত বল, এই এফটা সবসময় পারপেন্ডিকুলার ফোর্স হয়, তাহলে প্রযুক্ত লম্ব বলকে আমরা কি বলবো আমাদের চাপ, গ্যাসের চাপ বলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এর সংজ্ঞা, গাণিতিক রূপটাও কিন্তু সবসময় দেখিয়ে দেবে। আচ্ছা, এখান থেকে এর ফর্মুলা কি আসে, দেখো এফ মানে কি আমাদের বল, তাহলে বলের একক কি হয় আমাদের সিজিএস এর ডাইন হয়। আর এ মানে কি এরিয়া, এরিয়া মানে কি ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে সেন্টিমিটার 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 স্কোয়ার। এটা কিসে আসলো, এটা আসলো আমাদের সিজিএস পদ্ধতিতে। যদি এসআই বার করতে বলে তাহলে ডাইনের জায়গায় কি বলবো আমি নিউটন, আর সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় কি বলবো আমি মিটার স্কোয়ার। তাছাড়া ব্যবহারিক একক আমাদের এটিএম বার টর ইত্যাদি, ঠিক আছে। তারপর আমাদের কিছু প্রয়োগমূলক প্রশ্ন, এগুলো অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম, আমি এখন টাইম ওয়েস্ট করছি না, ঠিক আছে, এগুলো পড়ে নেবে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরের দিকে উঠলে তার আয়তন বৃদ্ধি পায় কেন, এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু আমাদের কি ছিল, আমাদের কিন্তু ক্লাসে করিয়ে দেওয়া ছিল, এগুলো ভালো করে একবার পড়ে যাবে। তারপর বলছে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, চার্লসের সূত্র থেকে এর মান কিভাবে পাওয়া যায়। আচ্ছা, চার্লসের সূত্র অনুযায়ী আমি দুরকম ভাবে দেখিয়ে নিচ্ছি। আমি লিখছি যে ধরি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের কি বলবো যে গ্যাসের আয়তন শূন্য হয়। কি বললাম যে গ্যাসের আয়তন ইজ ইকুয়াল টু 0 হয়, এটা আমি ধরে নিলাম যে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে তো এই টি ডিগ্রি সেলসিয়াস বার করতে হবে, তাহলে বলতে পারবো যে আমাদের কি পরম শূন্য উষ্ণতা, তার মানে কি যে উষ্ণতায় গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে আমি ধরে নিলাম যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়, তাহলে আমাকে এবার টি ডিগ্রি সেলসিয়াস এর মানটা বার করতে হবে, তাহলেই পরম শূন্য উষ্ণতার মান বেরিয়ে যাবে। তাহলে এখন আমরা জানি যে আমাদের কি ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 + কি টি ডিভাইডেড বাই 273। এবার আমি কি বলছি যে টি ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্যাসের আয়তন আমাদের কত হচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ভিটি কে কি 0 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে বসিয়ে দেবো যে অথবা আমাদের ভিটির জায়গায় 0, এখানে থাকলো কি ভি নট, আর এখানে কি পড়ে রইলো আমাদের টি ডিভাইডেড বাই 273 + 1, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখানে 0 রয়েছে, ভি নট কে এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে 0 ডিভাইডেড বাই ভি নট ইজ ইকুয়াল টু 1 + কি টি ডিভাইডেড বাই 273। তাহলে শূন্যকে ভি নট দিয়ে ভাগ করলে কি আসবে, শূন্যই আসবে। এদিকে কি পড়ে গেল 1 ডিভাইডেড বাই এই 1 + টি ডিভাইডেড বাই কি 273। এবার দেখো এখানে 1টা এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কত হবে -1, আর এদিকে পড়ে রইলো কত টি ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা কত আসলো, টি ইজ ইকুয়াল টু আসলো আমাদের -273। এবার এটা তো ছোট হাতের টি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কিন্তু ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যে পরম শূন্য উষ্ণতা তার মানটা কত বেরোলো, তার মানটা বেরোলো কিন্তু আমাদের কত -273 ডিগ্রি সেলসিয়াস। এটাকেই ফারেনহাইটে অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করে, তখন লিখতে হবে -459.4 ডিগ্রি কিন্তু সেলসিয়াস আমাদের কি ফারেনহাইট স্কেলে এই পরম শূন্য উষ্ণতার মান। এটাকেই আমাদের একদম অ্যাকুরেটলি আমরা যদি লিখি তাহলে -273.15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমরা দেখিয়ে দেবো মানটা বের করে, ঠিক আছে। বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ডিরেক্টলি বললে যে আমরা ধরি যে টি ইজ ইকুয়াল টু -273, অনেকে এরকম ভাবে করে বা বইতে জেনারেলি এটা দেওয়া থাকে যে টি ইজ ইকুয়াল টু -273, তারপর ফর্মুলায় বসিয়ে দেখিয়ে দেয় যে এখান থেকে কি হবে 1 + টি ডিভাইডেড বাই 273। এবার আমি যদি এখানে টি এর জায়গায় -273 বসাই, আমি কি করলাম টি এর জায়গায় -273 বসালাম ডিভাইডেড বাই 273, তাহলে এই দুটো কাটাকাটি গেলে কত হবে, দেখো কেটে যাচ্ছে পুরোপুরি, আর এখানে মাইনাস রয়েছে, তার মানে কত আসছে ভি নট
1 মাইনাস 1, তাহলে কত হবে ভি নট ইন্টু আমাদের কত হবে 0, তাহলে ভি নটকে 0 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের 0, তাহলে আমাদের কি আয়তনটা শূন্য হয়ে গেল, অর্থাৎ এটাই কিন্তু আমাদের পরম শূন্য উষ্ণতার মান। তাহলে আমি এটা যেরকম বের করে দেখালাম যে আমাদের পরম শূন্য উষ্ণতার মানটা কি করে বের করা যায়, যেরকম অঙ্কে আমরা যেটা জানি সেটাকে x ধরে নিই, তেমনি এটাকে আমি কি t ধরে নিয়েছিলাম, ধরে আমি মানটা বের করে দেখালাম। আবার তোমরা চাইলে মানটাকে ডিরেক্টলি এরকম বসিয়ে কিন্তু দেখাতে পারো যে এটা কিন্তু শূন্য আসছে, অর্থাৎ এটা পরম শূন্য উষ্ণতার মান, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে এরকম শীতকালের তুলনায় গ্রীষ্মকালে কেন আমরা হাওয়া কিছুটা কম রাখি, যাতে কি যখন আমাদের গ্রীষ্মকালে কি বেশি তাপ পাবে, তাপ পাওয়ার জন্য তাতে কি প্রেসার বাড়বে, আয়তন বাড়বে, এগুলো আমাদের কি মেন কারণ থাকে, ঠিক আছে। তো এগুলো সব আমি বুঝিয়েছিলাম, এখন এগুলোতে টাইম ওয়েস্ট করছি না, কারণ এগুলো থিওরিটিক্যাল আমাদের কি প্রশ্ন। তারপর আমাদেরকে বলছে কি বয়েল চার্লসের সমন্বয় সূত্র, তাহলে তখন বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, তাহলে নিশ্চয়ই দুটো আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমাকে বলছে, দেখো এখানে কিন্তু নির্দিষ্ট ভরের কথাটা উল্লেখ করা আছে, কারণ বয়েল আর চার্লসের সূত্র কিন্তু সবসময় আমাদের ভরটাকে ধ্রুবক রেখে ক্যালকুলেশন করা হতো। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমি কি বলতাম যে ভি ভ্যারিজাস 1/p, ঠিক আছে। আর আমাদের চার্লসের সূত্র অনুযায়ী কি বলতাম, ভি ভ্যারিজাস আমাদের ক্যাপিটাল টি। চার্লসের সূত্রের যে আমাদের কি পরম শূন্য উষ্ণতার সাথে যে সম্পর্কটা ছিল, তাহলে আমি যদি এই দুটোকে কনসিডার করি, তাহলে দুটোই দেখো বাদিকে ভি রয়েছে, তাহলে এখানে আমরা কি লাগাতে পারি, যৌগিক ভেদ লাগাতে পারি। তাহলে ভি ভ্যারিজাস কি হবে 1/p গুণ টি, তার মানে কি হবে টি ডিভাইডেড বাই পি। তাহলে আমি যদি এখান থেকে ভ্যারিজাস চিহ্নটা সরিয়ে দিই, তাহলে কি আসবে, তাহলে আসবে আমাদের পিভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে এটা সরালে কি আসতো, একটা কে আসতো, এই কেটা কি, কেটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং আমি এখানে পিটার দিকে ভাগে ছিল ওদিকে পাঠিয়ে দিলাম গুণে চলে গেল, টিটার দিকে গুণে ছিল এদিকে পাঠিয়ে দিলাম কি আমাদের ভাগে চলে গেল। তাহলে যদি দুটো ভিন্ন অবস্থার জন্য আমি সূত্রটাকে ভাঙাতে চাই, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, কারণ পি ভি বাই টি সেটা করলে তো কনস্ট্যান্ট আসে, অর্থাৎ যতবারই আমি করবো না কেন তাদের মানটা কিন্তু সবসময় একই আসবে। তারপর বলতে পারি আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে বয়েলের সূত্র কি, ভি ভ্যারিজাস 1/p, ঠিক আছে। নির্দিষ্ট ভর এবং আমাদের কি থাকতে হবে, উষ্ণতা কিন্তু আমাদের স্থির থাকতে হবে। তারপর বলছে চার্লসের সূত্র, সেটা কি ভি ভ্যারিজাস টি, আর অ্যাভোগাড্রোর সূত্র কি ভি ভ্যারিজাস এন। আচ্ছা, এখানে এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা স্থির থাকা মানেই কিন্তু তার ভরটা স্থির থাকা, এটা কিন্তু সবসময় একদম ক্লিয়ার রাখবে মাথাতে, ঠিক আছে। এবার দেখো আমাদের বাদিকে সব কিন্তু ভি রয়েছে, তাহলে যৌগিক ভেদ লাগাতে পারি। তাহলে আমি কি করবো, ভি ভ্যারিজাস ডান দিকে যেগুলো আছে গুণ করে দাও, তাহলে কি হবে এন টি ডিভাইডেড বাই পি। তাহলে আমি যদি এবার এই ভ্যারিজাস চিহ্নটা হাটিয়ে দিই, তাহলে কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। তাহলে কি করবো, পি ভি ইজ ইকুয়াল টু, আমি কি করবো এখানে এন টি গুণ আর করে দেবো। আরটা কি, আরটা হচ্ছে একটা ধ্রুবক, এই যে লেখা আছে আরটা কি আমাদের ধ্রুবক, যেমনি প্রত্যেকবার আমরা কে ধরি তার জায়গায় আমরা কি এবার আর ধরলাম। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, আর এটাই কি, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, বোঝা গেল। আচ্ছা, তারপর বলছে কি, তারপর বলছে আর এর একক এবং মাত্রা কি। দেখো খুব সিম্পল ভাবে এটাকে করার চেষ্টা করো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আমরা জানি, এই ফর্মুলাটা কেন নিলাম, কারণ এর মধ্যে আমাদের আর রয়েছে। এবার এখান থেকে আর এর ফর্মুলা বার করার চেষ্টা করতো, দেখো আর এর সাথে আমাদের এনআরটি এক্সেস রয়েছে, তাহলে ওটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে আমাদের পিভি ডিভাইডেড বাই কি হবে আমাদের এনটি আসবে, এটাই আসবে। তো এইবার আমাকে যদি তাহলে আর এর আমাদের কি একক বার করতে হয়, তাহলে বাকিদের একক বসাতে হবে। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাক, দেখো পি মানে কি আমাদের চাপ, চাপ মানে কি জানি আমি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ বল ডিভাইডেড বাই কি আমাদের ক্ষেত্রফল। এদিকে কি পড়ে রইল আমাদের আয়তন, আর এদিকে কি পড়ে রইল আমাদের এন, এবং আমাদের পড়ে রইল হচ্ছে টি। আচ্ছা, ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে আমাদের কি বল, বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, আয়তনের একক কি, আয়তন মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা, অর্থাৎ কি আমাদের মিটার কিউব ডিভাইডেড বাই এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার। এন মানে কি, এন মানে হচ্ছে পদার্থের পরিমাণ, যার এককটা কি আমাদের মোল। এবং আমাদের টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের উষ্ণতা, উষ্ণতার একক কি, উষ্ণতার একক হচ্ছে আমাদের কি কেলভিন। তাহলে আমি যদি এখান থেকে কাটাকাটি করি, তাহলে মিটার স্কোয়ার দিয়ে মিটার কিউব কাটলে মিটার পড়ে রইলো, অর্থাৎ পড়ে রইলো কি নিউটন গুণ মিটার ডিভাইডেড বাই কি মোল ইন্টু কেলভিন। এবার দেখো নিউটনকে আমি যদি মিটার দিয়ে গুণ করি, অর্থাৎ বলকে আমি কি একটা ডিস্টেন্স দিয়ে গুণ করছি, তাহলে তখন কি আসে, তখন সেটা কিন্তু এনার্জি দেয়, শক্তি দেয় বা কার্য দেয়। তাহলে কি আসবে, তাহলে আসবে আমাদের জুল, আর ভাগে পড়ে রয়েছে কি, ভাগে পড়ে রয়েছে আমাদের মোল, তাহলে মোল ইনভার্স, আর পড়ে রয়েছে আমাদের কেলভিন, তাহলে কি কেলভিন ইনভার্স। তাহলে এককগুলো কি হবে, এককগুলো হবে তাহলে আমাদের কি জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বা কি হতে পারে, যদি আমি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে কি বলবো, তাহলে বলবো আমাদের আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে। এরকম কিন্তু আমাদের এককগুলো হতে পারে। আচ্ছা, যদি মাত্রা আমাকে বলে, তাহলে আমি ঠিক এই জায়গাটায় চলে আসবো, ঠিক আছে। আমি এই লাইনটা ডিরেক্ট কপি করব, তাহলে এই লাইন অব্দি আগে আমি কপি করে নিই। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে যে আর ইজ ইকুয়াল টু, আরেকবার দেখে নিই, আর ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, কি আছে এফ ইন্টু ভি ডিভাইডেড বাই এরিয়া ইন্টু এন ইন্টু টি, এই অবধি আমরা করেছিলাম। তো এবার আমাকে একটা কথা বলো, এফ মানে কি আমাদের বল, আচ্ছা তাহলে এফ মানে বল, বলের মতো রইলো। ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের এল কিউব, এল কিউব কেন, এল কিউব মানে হচ্ছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা, তাহলে তিনটে লেন্থের গুণফল, তাহলে এটা থাকলো। তাহলে এফ মানে, এফ মানে হচ্ছে বল, তাহলে বলের মাত্রা আমি এখানে বসাবো, বলের মাত্রা আমাদেরকে মনে রাখতে হয় কি এম এল টি কি পাওয়ার -2, এটা আমরা মনে রাখি, ঠিক আছে।
আর এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যার মাত্রা আমাদের মোল হয়। এবং টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের তাপমাত্রা, যেটাকে আমরা কে ধরি বা অনেক সময় থিটা ধরে থাকি, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো যে আমাদের এখান থেকে এল স্কোয়ার দিয়ে কাটলে কি হবে, এল কিউব কেটে এখানে এল পড়ে রইবে। এবং আমরা জানি যে এটা কি আমাদের যে এখানে এফ রয়েছে, এফ মানে কি, এফ মানে এম এল টি কি পাওয়ার -2, আর এদিকে কি রয়েছে আমাদের এল রয়েছে গুণে, তাই তো। আর এদিকে ভাগে পড়ে রয়েছে আমাদের কি এখানে মোল আর এখানে কি কেলভিন, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আপাতত থাকলো। এবার দেখো আমাদের এম এল গুণ এল, তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2 ডিভাইডেড বাই কত পড়ে রইলো, ডিভাইডেড বাই পড়ে রইলো আমাদের মোল আর আমাদের কি আমাদের কে। এটাকে কেলভিন বলবে না কিন্তু, ঠিক আছে, এটাকে বড় হাতের কে বলবে। আমরা যখন একক বলি এইটা হচ্ছে আমাদের কেলভিন, কিন্তু এটা আমাদের কি উষ্ণতা পরিমাপক, তার মাত্রা বড় হাতের কে অথবা আমরা থিটা ধরে থাকি। এবার আমাকে একটা কথা বলো, এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2 এটা কার। দেখো সবসময় দুটো জিনিসেরই মনে রাখবে মাত্রা, ঠিক আছে। কি কি, এক ফান্ডামেন্টাল বাদ দিই, একটা হচ্ছে আমাদের বল এম এল টি কি পাওয়ার -2, একটা হচ্ছে কার্য বা শক্তি এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2। তার মানে কি বলবো, তার মানে আমি বলবো যে এটা কিন্তু আমাদের আমাদের কি মাত্রা, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রা, ঠিক আছে। ডিভাইডেড বাই এখানে কি থাকবে, এখানে আমাদের মোল থাকবে, আর এখানে কি থাকবে, এখানে আমাদের উষ্ণতার মাত্রা থাকবে। কেন আমি এরকম ফরম্যাটে দিলাম, কারণ আমি কিছু জায়গায় দেখেছি যেখানে কিন্তু এমসিকিউতে এইটা অপশনে থাকে, ঠিক আছে, যে কার্যের মাত্রা ডিভাইডেড বাই মোল ইন্টু উষ্ণতার মাত্রা, তাহলে এটা আমরা তখন বলতে পারবো। তাছাড়া আমি এখান থেকে কি ফাইনাল আমাদের অ্যান্সার করতে পারি যে এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের মাত্রীয় সংকেত। এবং এখানে যদি আমি মাত্রা বলি তাহলে ভরের মাত্রা 1, আমাদের কি আমাদের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি 2, এরকম ভাবে আমরা তখন বলতে পারবো। বোঝা গেল আমার কথাটা পুরোটা? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি শুষ্ক বায়ু বনাম আর্দ্র বায়ু কে কেন হালকা, আমি একদম খুব ভালো করে বুঝিয়েছি, তো আমার লেকচারে গিয়ে দেখে নিতে পারো। তারপর বলছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে তার ঘনত্বের সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখো এটা খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে, কেউ জটিল করে ভাববে না। তাহলে আমরা জানি যে আমাদের কি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এটা একটা ফর্মুলা ছিল তো আমাদের, যেখানে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে আমাদের কি ভর, আর এম কি, এম হচ্ছে আমাদের মোলার ভর, তাই তো। এম হচ্ছে কি, এম হচ্ছে আমাদের মোলার ভর। তাহলে এখন আমরা যে জানি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, সেখানে আমি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমি বলতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু এন এর জায়গায় কি বলতে পারি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর এখানে আর টি পড়ে রইলো। এবার আমি একটা কাজ করতে পারি, এই যে ভিটা আছে ভিটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে এদিকে গুণে ছিল এদিকে ভাগে চলে যাবে, আর এমটা এদিকে ভাগে ছিল ওদিকে গুণে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, এখানে পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, আর এদিকে কত পড়ে রইলো আমাদের আর টি। এবার একটা কথা বলো, আমরা ছোটবেলার থেকেই পড়েছি যে আমাদের ডি মানে ডেনসিটি বা ঘনত্ব, ডি মানে কি, ডি মানে হচ্ছে আমাদের ডেনসিটি বা আমাদের কি ঘনত্ব, যাকে আমরা কিন্তু অনেক সময় রো দিয়েও ডিনোট করে থাকি, ঠিক আছে। সেটার ফর্মুলা কিন্তু সবসময় হয় আমাদের ভর ডিভাইডেড বাই কি আমাদের আয়তন, কি হয়, ভর ডিভাইডেড বাই আমাদের আয়তন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি যে পিএম ইজ ইকুয়াল টু ডি ইন্টু আর টি, তাহলে এটাই কি হয়ে গেল আমাদের আমাদের ঘনত্ব, তাই তো। তাহলে এখানে এর জায়গায় আমি বলতে পারি কি ঘনত্ব, তাহলে এখান থেকে ডি এর ফর্মুলা কি আসবে, পিএম ডিভাইডেড বাই আর টি। কিভাবে মনে রাখবো, প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি, পিএম মানে প্রাইম মিনিস্টার, আর টি মানে রাষ্ট্রপতি, তাহলে প্রাইম মিনিস্টারকে রাষ্ট্রপতি দিয়ে ভাগ করলে আমি কি পাই, গ্যাসের ঘনত্ব পাই। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের গ্যাসের ঘনত্বের কিন্তু সমীকরণ, ঠিক আছে। এটাকে অনেক জায়গায় তোমরা রো দিয়ে ধরতে পারো, তো ওটা কোনো ব্যাপার না। তাহলে রো ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে পিএম ডিভাইডেড বাই কি আর টি, ঠিক আছে, কিন্তু আমি জেনারেলি ডি ধরি, রো ধরলে টি এর সাথে গুলিয়ে যায় অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর ব্যাপন পদ্ধতির সংজ্ঞা পড়ে নেবে, গ্যাসীয় গ্যাসীয় গতিতত্ত্ব পড়ে নেবে। আর রয়েছে কি যে বাস্তব গ্যাসের বিচ্যুতি কেন হয় এটা পড়বে। আমি বলছি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এটা হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস কি করে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা কিন্তু মানে অলমোস্ট যদি 100টা স্কুলে পরীক্ষা হয়ে থাকে কথার কথা, তাহলে 99টা স্কুলেই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, যে কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর যদি এই প্রশ্নটা না দিয়েছে তাহলে এই প্রশ্নটা দিয়ে দেবে যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। তাছাড়া আর কি কি ইম্পর্টেন্ট হতে পারে, আর আমাদের ইম্পর্টেন্ট হতে পারে যে উষ্ণতার কেলভিন স্কেল কি, এবং ওই কেলভিন স্কেলে বিভিন্ন জিনিসের কিন্তু আমাকে যে তাপমাত্রাগুলো আছে সেই তাপমাত্রাগুলোকে চেঞ্জ করতে বলতে পারে। আমরা সবসময় জানবো যে আমাদের কি, আমাদেরকে যদি কখনো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া থাকে আর সেখান থেকে কি আমাদের কেলভিনে করতে বলে, তাহলে সবসময় আমি +273 করব। আর যদি আমাকে কেলভিনের তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত করতে বলে তাহলে আমি -273 করব। এটা সবসময় মাথায় রাখবে, তাহলে আর কখনো কিন্তু ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে প্রমাণ চাপ এবং উষ্ণতার মান কত। প্রমাণ চাপ এবং উষ্ণতাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ এসটিপি। প্রমাণ উষ্ণতা সবসময় মনে রাখবে আমাদের 0°C, ঠিক আছে। আর প্রমাণ চাপ মানে কি, প্রমাণ চাপ মানে হচ্ছে আমাদের 1 atm চাপ, ঠিক আছে। এটাকেই আমরা বলতে পারি কি 76 সেন্টিমিটার এইচজি চাপ, ঠিক আছে। এটাকেই আমরা বলতে পারি কি 760 এইচজি চাপ, এটাকেই আমরা বলতে পারি 760 এইচজি চাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা 0°C কে তাহলে কি বলা যায়, 0°C কে তাহলে কিন্তু বলা যায় 273 কেলভিন, 273 যোগ করে দাও,
ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে আমাদের গ্রাফ। এবার দেখো গ্রাফগুলো আমি বলে দিচ্ছি। দেখো একটা কথাই সবসময় মাথায় রাখবে, আমি একটা জিনিস বলবো সেটা মাথায় রাখবে, তাহলে কোনো গ্রাফ ভুল হবে না। ভি ভ্যারিজাস ওয়ান বাই পি। দেখো এটা উল্টো সম্পর্ক না, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কেমন সম্পর্ক? এটা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কাদের মধ্যে? যদি আমাকে বলে যে ভি এবং পি এর মধ্যে কি সম্পর্ক, তাহলে ভি আর পি দেখো এরকম উল্টানো উল্টানো রয়েছে, তার মানে কি এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি যদি এদের গ্রাফ করি, মানে ভি এবং পি এর গ্রাফ করি, তাহলে সেটা কেমন আসে? তাহলে সেটা আসবে আমাদের সমপরাবৃত্ত গ্রাফ। এটাকে কি বলে? এটাকে বলে আমাদের সমপরাবৃত্ত গ্রাফ। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিন্তু আমাকে যদি বলে যে আমি এখন গ্রাফ করতে বলছি ভি আর ওয়ান বাই পি এর মাঝখানে, ভি এবং ওয়ান বাই পি এর মাঝখানে, এবার আমাকে একটা কথা বলো, এবার আমার কিসের গ্রাফ করতে বলেছে? ভি আর ওয়ান বাই পি এর কথা, তাই তো? তাহলে ভি আর পি নিয়ে কোন ফর্মুলা জানি আমরা? বয়েলসের সূত্র। তাহলে দেখো এখন ভি আর ওয়ান বাই পি এর কথা বলছে, অর্থাৎ এটা পুরো একটা জিনিস। তাহলে ধরো এটা এক্স আর এটা ওয়াই, মাঝখানে কি আছে? আমাদের ভ্যারিজাস চিহ্ন আছে। তাহলে এটা কি সমানুপাতিক না? তাহলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু তাহলে এখন সমানুপাতিক হয়ে গেল। ঠিক আছে। যদি আমাকে আয়তন আর চাপের কথা বলে তাহলে কিন্তু ব্যস্তানুপাতিক। কিন্তু দেখো এখানে ভি আর ওয়ান বাই পি এর কথা বলেছে, দেখো এখানে ওয়ান বাই পি দেওয়া আছে, পি দেওয়া নেই, চাপ দেওয়া নেই, চাপের অনন্যকের কথা বলা হয়েছে। তা সেটা তো আমাদের কি সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক হলেই কি করবে? এখানে একদম শুরু করবে না, তারপর এরকম করে দেবে, অর্থাৎ মূলবিন্দু দিকে কিন্তু যাচ্ছে। তাহলে কি বলবো এটাকে? এটা একটা সরলরেখা, তাহলে এটার নাম হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এটার নাম হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আর আমি এই যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা দিয়েই তোমার সমস্ত প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবার কি মনে রাখতে হবে? এবার চার্লসের সূত্রে দুটো আমাদের ভ্যারিয়েন্স আসে। যদি আমাকে ভি বলে আর এখানে বলে কি আমাদের টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি করবে? আমাদের গ্রাফটাকে এদিকে বাড়িয়ে নেবে। বাড়িয়ে নিয়ে এখানে কত করবে? -273 ডিগ্রি সেলসিয়াস করবে। তারপর তোমার গ্রাফটা কিন্তু চালু করবে। তাহলে তুমি গ্রাফটা কি করবে? এখান থেকে গ্রাফটা চালু করবে, চালু করে তারপর কিন্তু তোমার গ্রাফটা কিন্তু তুলে দেবে। ঠিক আছে। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে গ্রাফটা কিন্তু এরকম হয়। কেন হয় সেটা এখন তো এক্সপ্লেন করতে যাবো না, তাহলে কিন্তু টাইমটা আমার এক্সিড করে যাবে। ভিডিওতে করা আছে, কেউ চাইলে লেকচার থেকে দেখে নিতে পারো যদি কারোর ইন্টারেস্ট থাকে। আচ্ছা, যদি এটাকে আমার কি বলে? ভি ইন্টু আমাদের কি টি বলে, বড় হাতের টি মানে কি কেলভিনে উষ্ণতা বলছে, তাহলে কি হবে? তাহলে দেখো আমি সবসময় জানি যে ভি ভ্যারিজাস কি টি, তার মানে এখানে কি সম্পর্ক? এখানে আমাদের সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক হলে কি করব? মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে। তাহলে এটাও কি হবে? এটা হবে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। একইভাবে আমাকে যদি বলে কি ভি ভ্যারিজাস এন এর করতে, তাই তো? আমাকে যদি বলে যে ভি আর এন এর করতে, ভি এবং এন, তাহলে আমি জানি যে ভি ভ্যারিজাস এন, তাহলে এটা কি? এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে? তাহলেও কিন্তু হবে আমাদের কি মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা একইভাবে আমাকে যদি বলে কখনো কি করতে, আমাকে বললো যে দেখো পিভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো এরকম। তাহলে আমাকে যদি গ্রাফটা এরকম দেয় যে এখানে বলা থাকলো পিভি বাই টি, আর এখানে ধরো বলা থাকলো ভি, বা তোমার বলা থাকলো পি, বা তোমার বলা থাকলো কি এন, এরকম কিছু একটা বলা থাকলো। ঠিক আছে, এন এর জায়গায় ধরো টি বলা থাকবে। এবার তাহলে তখন কি হবে? এবার দেখো আমাদের এই যে পিভি বাই টি, সেটা করলে সবসময় একটা কি আসছে? ধ্রুবক আসছে। অর্থাৎ মানটা কি কখনো চেঞ্জ হবে? মান কখনো চেঞ্জ হবে না। তাহলে তখন কেমন হবে? তখন কিন্তু এরকম আমাদের সমান্তরাল গ্রাফ হবে। আমার কথাটা বোঝা গেল? আচ্ছা, আর এরকম যদি তোমাকে বলে ধরো তোমার কি ভি ভ্যারিজাস ওয়ান বাই পি, তাই তো? তাহলে এখান থেকে বয়লের সূত্র থেকে কি আসে? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে পিভি গুণ করলে সবসময় আমাদের কি ধ্রুবক আসবে। তাহলে তখন তোমাকে গ্রাফ দিতে পারে যে এদিকে পিভি থাকলো, এদিকে পি থাকলো, বা আমাদের ভি থাকলো, তাহলে তখনও কি হবে? গ্রাফ কিন্তু আমাদের এরকম হবে। তাহলে এগুলো কেমন গ্রাফ হয়? এগুলো হয় কিন্তু আমাদের সমান্তরাল গ্রাফ। সমান্তরাল গ্রাফ কখন আসে? যখন কিন্তু আমরা ধ্রুবক কাউকে পাই। বোঝা গেল? আচ্ছা একইভাবে আমাকে বলতে পারে যে ভি বাই টি এর গ্রাফের সাথে এখানে ভি দেওয়া থাকলো বা আমাদের কি টি দেওয়া থাকলো। ঠিক আছে। এটা কিন্তু আমাদের অথবা, ঠিক আছে, ভি দেওয়া থাকলো বা টি দেওয়া থাকলো। এবার আমরা জানি যে ভি ভ্যারিজাস কি আমাদের টি, তাহলে ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কি আসে? কে আসে, অর্থাৎ কি এটা আমাদের ধ্রুবক আসে। তার ভি বাই টি এর কথাই তো বলেছে, আর সেটা তো আমাদের ধ্রুবক। তাহলে ধ্রুবক যখনই হবে তখনই কি হবে? আমাদের কিন্তু সমান্তরাল গ্রাফ হবে। তখন কি হবে? আমাদের সমান্তরাল গ্রাফ। আর যেহেতু তোমাদের স্কুলের প্রশ্নে কিন্তু অনেক সময় লগারিদম দিয়ে তোমাদের কোয়েশ্চেন দেয়। কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা জেনারেলি বয়লের সূত্রের জন্য কি দেয়? বয়লের সূত্রের জন্য দেয় পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার যদি তুমি এখানে লগ লাগাও তাহলে কি হবে? লগ পিভি ইজ ইকুয়াল টু কি? লগ কে। আশা করি লগারিদম সবাই জানো। তাহলে এখান থেকে কি আসবে? লগ পি প্লাস আমাদের কি আসবে? লগ ভি ইজ ইকুয়াল টু কি আসবে? আমাদের লগ কে। তাহলে এবার তোমাকে কি বলবে? তোমাকে বলবে লগ পি এর সাথে কি করতে হবে? তোমাকে কিন্তু লগ ভি এর গ্রাফটা বসাতে হবে। তাহলে এখানে কি আসলো? এটা কিন্তু আসলো। এবার যারা জানো, আমরা বলতে পারি যে এটাকে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এইটা আমাদের কি একটা সরলরেখার সমীকরণ দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে তখন আমি গ্রাফটা কি বসাবো? এখানে বসাবো আমাদের কি লগ পি, এখানে বসাবো আমাদের লগ ভি। এবার দেখো এই যে আমাদের সি রয়েছে, সিটা কি আমাদের ইন্টারসেপ্ট, অর্থাৎ কোথায় ছেদ করবে, সেটা কিন্তু আমাদের পজিটিভে রয়েছে, অর্থাৎ সিটা আমাদের পজিটিভ, তার মানে উপরে কোথাও ছেদ করবে।
কিন্তু আমাদের যে নতিটা রয়েছে, নতিটা কি, নতিটা দেখো -1 গুণ লগ ভি, তার মানে নামবে, নিচের দিকে নামবে। তার মানে ধরে নাও যে এখানটা কি, এটা হচ্ছে আমাদের লগ কে, এই যে আমি ছেদ বিন্দুটা দেখালাম এটা হচ্ছে আমাদের লগ কে, ঠিক আছে। আর এখানে ওয়াই অক্ষ বরাবর রয়েছে আমাদের লগ পি। তাহলে এখান থেকে কি হবে, নিচের দিকে ও ডাউন স্লাইড করবে। তাহলে সেইটা হবে কি, সেটা হবে হচ্ছে আমাদের এরকম গ্রাফ। বোঝা গেল? তাহলে আমাকে যদি কখনো বলে যে লগ পি এর সাথে লগ ভি এর গ্রাফ বের করতে, তাহলে তখন কিন্তু এরকম ভাবে করতে হবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম ভাবে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশন করতে দিতে পারে। লগারিদম দিয়ে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসার চান্সেস রয়েছে, যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখান থেকে তোমাদের এই গ্রাফটা কিন্তু তখন বের করে আনতে হবে। তোমাদেরকে বলবে যে লগ পি বনাম লগ ভি এর গ্রাফ কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, তখন কিন্তু এরকম ভাবে বলতে হবে। বোঝা গেল? মূলবিন্দুগামী সরলরেখা এটা না, এটা কিন্তু বরং একটা নির্দিষ্ট ছেদ বিন্দু থেকে চালু হচ্ছে এরকম ভাবে। নিচে একটা অপশন দিয়ে দেবে গ্রাফের, সেখান থেকে দেখে নেবে যে কোন গ্রাফটা আমাদের কিন্তু ম্যাচ করছে। বোঝা গেল? তাহলে এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এখান থেকেই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আমি এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে, 1 সেকেন্ড, আরেকটা এমসিকিউ যেটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে ওপরের দিকে লেখা আছে আমার, সেটা হচ্ছে গ্যাসের চাপ কি দিয়ে মাপি, গ্যাসের চাপ মাপি আমরা ম্যানোমিটার দিয়ে, আর বায়ুর চাপ কি দিয়ে মাপি, সেটা মাপি হচ্ছে আমাদের ব্যারোমিটার দিয়ে, আর কিছুই না। এই যে এখানে লেখা আছে, বলছে গ্যাসের চাপ মাপার যন্ত্র, তাহলে আসবে ম্যানোমিটার, বা আমাদের তাকে চাপ গেজ বলা হয়। এবং আমাদের যে বায়ুর চাপ, তাকে আমরা কি বলি, তাকে মানে সেটা পরিমাপক যে যন্ত্র, তার নামটা আমরা তখন কি বলি, তখন তার নামটা আমরা বলে দিই হচ্ছে ব্যারোমিটার। তাহলে এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে, তাই আমি এটা এমসিকিউ স্পেশাল বলে আলাদা করে লিখে দিয়েছি।